আচ্ছা, অনেক দিন বাদে, অনেক মাস বাদে আসলাম আমি আবার ভিডিও নিয়ে। অনেক মাস না, অনেক সপ্তাহ বাদে। কারণ এক্সকিউজ দিয়ে লাভ নেই। আমার ভিডিও করা হচ্ছিল না আপ ডাউন জলপাইগুড়ি, দার্জিলিং। জানি এটা কোনো এক্সকিউজ না, বাট তবুও ভোট, ছুটি ছাটা সমস্ত ব্যাপার সামলে উঠতে সময় লাগলো, আর ভিডিও করা হচ্ছিল না সে কয়দিন। লাস্ট ভিডিও মনে হয় এপস্টিন ফাইল নিয়ে ছিল। তো এবার সেটা নিয়ে একটু বলে নিয়ে আমার আজকে আরেকটা জিনিস আমি দেখাবো, মানে বুক রিভিউ করব। বাট সেটা আমি একটু ফাইলটা নিয়ে বলে নিই। ওটার পার্ট 2 আমি ভেবেছিলাম আনবো, কিন্তু বলেওছিলাম আনবো, বাট আমি ভাবলাম যে এটার পার্ট 2 এরকম করে পার্ট করে আনতে গেলে ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। তার থেকে ভালো লেটস ডু ওয়ান থিং, আমরা একটা ডিসকাশন মতো করতে পারি। ডিসকাশন মিনস আমি আমার ভিডিওতে আমার পার্সপেক্টিভ বলবো এটাকে, সিন্স আমরা কেউ সত্যিটা জানি না, আসল সত্যিটা জানি না। আর আপনারা কমেন্টে যারা যারা দেখবেন ভিডিওটা, তারা অবভিয়াসলি নিজেদের ওপিনিয়ন্স বা নিজেদের পার্সপেক্টিভ অ্যাবাউট দ্য ফাইল, অ্যাবাউট দ্য স্পেকুলেশনস বলতে পারেন। তো যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বললাম যে ওই ফাইলে বিভিন্ন ধরনের দুনিয়ার যত বড় বড় সেলিব্রিটি, বিজনেসম্যান, ইভেন প্রেসিডেন্ট, তারা কেউ বাদ নেই সেখানে নিজেদের কুকীর্তিকলাপগুলো সামনে আনতে। আরেকটা জিনিস আমি সোশ্যাল মিডিয়া দেখে বুঝলাম, এবং আমার ভীষণ জিনিসটা ভালো লাগলো বলতে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। কারণ সিন্স সোশ্যাল মিডিয়া ইজ লাইক একটা বন্দুকের মতো। সোশ্যাল মিডিয়া কীভাবে ইউজ করবো তার উপরে। এখন বন্দুক দিয়ে খুনিও মারা যায়, অপরাধীও মারা যায়, আবার অনেক খারাপ কাজও করা যায়। তো সেটাকে কীভাবে ইউজ করবে তার উপরে। ইন্টারনেট ইজ নট অলওয়েজ ব্যাড। সেখানে একজন বলছে, মানে একজন খুব রিনাউন্ড, উনি এসব কনস্পিরেসি থিওরিজ নিয়ে কাজ করেন, উনি বলছেন ওখানে যে এপস্টিন ফাইলে যখন সে সমস্ত অপরাধীদের তালিকা প্রকাশ্যে আনা হয়, মানে সমস্ত ধরনের ওই ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে যখন আনা হয় সমস্ত তালিকা প্রকাশ্যে, তখন সেখানে অনেক মারাত্মক লোকের নাম ছিল। আমরা তাদেরকে এরকমভাবে দেখবো ভাবতেও পারি না। ডোনাল্ড ট্রাম্পের তো কতবার না জানি নাম এসেছে। যাই হোক, একজনের বক্তব্য হচ্ছে যে যদি এসব নাম করা লোকেরা ওখানে গিয়ে থাকেন, ওখানে গিয়ে সত্যি এসব যদি কি ওনারা গেছেন, এসব কুকর্ম করেছেন, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু তাদেরকে এসবের ফুটপ্রিন্ট রাখার আইডিয়াটা কোথা থেকে আসলো? মানে সমস্ত ডিজিটাল ফুটপ্রিন্ট, যেমন এই যে ছবি তুলে রাখা বিভিন্ন ধরনের, এই যে বাচ্চা মেয়েগুলোর সাথে যে প্রিন্স অ্যান্ড্রুর ছবি প্রকাশ্যে এসেছে, বা এতজনের যে নাম এবং কুকীর্তি প্রকাশ্যে এসেছে, সেটার ছবি তুলে রাখার ধারণাটা কোথা থেকে এলো এবং ছবিগুলো কে তুললো? এবং যদি আপনারা সবাই জানেন, যখন আমরা কোনো খারাপ কাজ করি, মানে খারাপ কাজ বলতে এটা তো খুবই খারাপ কাজ যেটা এপস্টিন ফাইলে হয়েছে, মানে সো কল্ড যে কোনো খারাপ কাজ, সেটা যে কোনো কাজ হতে পারে, কুকর্ম যখন করি, সেটার ফুটপ্রিন্ট না রাখার চেষ্টা করি আমরা, যাতে সেটা আমরা খুব সিক্রেটলি করতে পারি, সিক্রেসিটা মেনটেন করার চেষ্টা করি আমরা। কিন্তু সেখানে ওই অত বড় একটা আইল্যান্ডে এসব কুকর্ম যখন করা হচ্ছে, তাও আবার যে সে লোকের দ্বারা না, রিনাউন্ড, পৃথিবী মোটামুটি যাদের মুঠোয়, তাদের দ্বারা যখন এসব কুকর্মগুলো হচ্ছে, তখন ছবি তোলার পারমিশন তারা দিলেনি বা কেন? আর ছবিগুলো তুললোই বা কারা? এবং তুলে সেটা কাকে বা পাঠানো হচ্ছিল? তো ওই ব্যক্তির মতে যে আর কি, সেটা নিয়ে ভিডিওটা আমি যা দেখেছিলাম, সে বলছে যে এপস্টিন নিজেও কারোর হয়ে কাজ করতেন। হি ওয়াজ অলসো স্কেপগোট বললে ভুল হবে, স্কেপগোট ঠিক না, ও নিজেও একটা বিশাল বড় অপরাধী, তো ওকে স্কেপগোট বলাটা ভুল হবে। বাট ওর মাথার উপরে অনেক বড় বড় লোকেরা আছে, এবং তাদেরকে হয়তো আমরা চিনিও না। দে আর সিক্রেটলি কন্ট্রোলিং দ্য এলিটস, অ্যান্ড এলিটস আর কন্ট্রোলিং আস। এলিটস আর কন্ট্রোলিং দ্য মিডিয়া, অ্যান্ড দ্য মিডিয়া ইজ শোয়িং আস দ্য স্টোরিজ, অ্যান্ড উই আর বিলিভিং ইন ইট। যেটা আমরা এই মুহূর্তে সত্যিই করে থাকি। আমাদের মনের মধ্যে সোশ্যাল মিডিয়ার দেখা যদি কোনো জিনিস হয়ে থাকে, সেটা আমাদেরকে অনেক সময় এফেক্ট করে, নেগেটিভলি হোক পজিটিভলি করে, বাট নেগেটিভলি খুব বেশি করে। তো আমি যেটা বললাম যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা হওয়া উচিত কীভাবে, সেটা জেনে সোশ্যাল মিডিয়ায় আসাটা খুব জরুরি। যাই হোক,
তো এটাই আমার বক্তব্য যে যদি এমন কোনো জিনিস হয়ে থাকে যেটা আমাদের সামনে আনা হচ্ছে না, আমাদের হাতে কোনো পাওয়ার নেই আমরা জানি, বিকজ আফটার অল আমরা কমন পিপল। বাট যা যা জিনিস এখনও পর্যন্ত সামনে আনা হয়েছে সেগুলো ভীষণ গ্রুসাম, ভীষণ মানে গা ঘিনঘিনে। তো আমারও এই ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে দেখার পরে আবার এপস্টিন ফাইলটা এপস্টিন ফাইল খুলে ভিডিওগুলো আমি দেখি। তারপরে gmail.com-এ নিজের ইমেল, নিজের গুগল ফটোজের মতো করে জেফরি এপস্টিনের ছবি ভিডিওগুলো দেখা যায়। সে সমস্ত আমি করার পরে গিয়ে আমি নিজেও এই কনক্লুশনে পৌঁছাই যে জেফরি এপস্টিন নিজেও কারোর একটা হয়ে কাজ করছিলেন, এবং অনেকে বলছেন উনি নাকি ইহুদি একজন স্পাই, যে কিনা আমেরিকার এগেনস্টে, যেটা আপনারা জানেন জিওপলিটিক্যাল ব্যাপার। তাছাড়াও এই ন্যারেটিভটা আমি খুব দেখতে পাচ্ছি জেফরি এপস্টিনের যে এই ফাইলটা, সেটা কিন্তু অনেক ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইন দ্য সেন্স, এটা নিয়ে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এত কথা হচ্ছে না এখন আর, গত 2 মাস ধরে আর কথা হচ্ছে না। ইনফ্যাক্ট নতুন বছরে নতুনভাবে আমরা শুরু করেছি সব ঠিকই, কিন্তু এটা একটা এত বড় একটা নোংরা ঘটনা যেখানে আমাদের নিজের দেশের লোকেরাও ইনভলভড, সেটা নিয়ে আমরা কথা বলতে ভুলেই যাচ্ছি। উই আর নট হেটিং এনাফ, উই আর নট অ্যাংরি এনাফ আমার মনে হয়। যদিও সেটা খুব একটা লাভ হবে না, কারণ আফটার অল ওই যে বললাম, আমরা একজোট হতে পারি না, এবং একার দ্বারা কিছুই করা সম্ভব না। তো আমার মনে হয় যে ইটস আ ভেরি অ্যাম্বিগুয়াস, ইন এ ভেরি অ্যাম্বিগুয়াস স্টেট। এটা খুব অস্পষ্ট আমার কাছে যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য ট্রুথ, কেউ জানি না আমরা। তো দেখা যাক কী হয়, আদৌ কিছু হয় কি না। হবে না সেটা জানা কথা, কারণ যারা আফটার অল ওখানে আছেন তারা নিজেরাই সব কিছু কন্ট্রোল করেন। সো ইটস ভেরি অবভিয়াস কি তারা নিজেদের খারাপ চাইবেন না। এবং এপস্টিন যখন মারা যান তখন কিন্তু ওনার যে সেই সেলের ক্যামেরা কিন্তু সেই সময় অফ ছিল, এবং এটা মানে অসম্ভব যে সেলের মধ্যে আমাদের যে জেলে যখন অপরাধী থাকেন, তখন কিন্তু সেখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একজন করে কর্মচারী তাকে এসে দেখে যান যে ইফ ইজ অল রাইট অর নট। সেদিন কিন্তু কেউ দেখতে যাননি, সেদিন ক্যামেরা অফ ছিল। সেদিন সমস্ত ধরনের টেকনিক্যাল যা সার্ভেলেন্স সিস্টেম সমস্ত কিছু অফ হয়ে গেছিলো, এবং তারপরে ওর ডেড বডি পাওয়া যায়, ওই জানোয়ারটা ডেড বডি পাওয়া যায়। উনি যে আত্মহত্যা, এবং সেটার পরে জানানো হয় সাধারণ মানুষকে প্রশাসনের তরফ থেকে যে জেফরি এপস্টিন আত্মহত্যা করে মারা গেছেন, কিন্তু আত্মহত্যা করেছেন কিনা তারও কিন্তু প্রমাণ স্পষ্ট না। এবার এটা আত্মহত্যা না খুন সেটাও আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না বেসিক্যালি। যেটুকু আমাদের জানানো হয়েছে আমরা ওটুকুই জানি। এছাড়াও আরেকটা জিনিস যেটা অনেকে বলছেন যে এপস্টিন ফাইলটা খোলা হলো কেন। এক তো আমেরিকার মানুষজনের সমবেত কণ্ঠস্বর, জনতা জনার্দন, কথাটা একদম সত্যি। অনেকে বলছেন যে শুধুমাত্র যে এপস্টিন ফাইল রিলিজ করবে সেজন্যই না, তাছাড়াও আমাদের নিজস্ব যে আমাদেরকে এপস্টিন ফাইলটা রিলিজ করে আমাদেরকে আরও বড় কিছুর থেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি যদি খুব সহজ ভাষায় বলি, এটাও একটা ন্যারেটিভ, সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ। এই ন্যারেটিভটাও আমার আংশিকভাবে সত্যি মনে হয়, আর আংশিকভাবে মিথ্যা না, আংশিকভাবে আবার এটা তর্ক সাপেক্ষ। বাট হ্যাঁ, এটা ঠিক যে এপস্টিন ফাইলের মধ্যে এত জঘন্য একটা গ্রুসাম একটা জিনিস এতদিন ধরে যে ছিল, এবং এছাড়াও আপনারা ভুলে যাবেন না যে 25 লক্ষ পাতার মতো এখনও কিন্তু রিলিজ হয়নি। তো আমরা জানি না সেখানে কি আছে, বা সেখানে আমরা আরও কাকে দেখতে পাবো। স্টিফেন হকিংকে তো দেখার আমাদের আই ওয়াজ পার্সোনালি স্পিকিং, আই ওয়াজ নট ইভেন রেডি টু সি স্টিফেন হকিং বা বিল ক্লিন্টনের অ্যাফেয়ারের রুমার আপনারা সবাই জানেন। বাট এপস্টিন ফাইলে আসা অপরাধী হবেন এটা আমি ভাবিনি। যাই হোক, ট্রাম্প ওয়াজ এক্সপেক্টেড, কিন্তু বাকিদের এটা খুবই গ্রুসাম, খুবই গা ঘিনে এবং খুবই নোংরা। তো দেখা যাক কী হয় লাস্টে। আপনারা চাইলে আপনাদের ওপিনিয়ন্স বা আপনাদের কথা, নিজেদের যা থিওরিজ মনে হয় আমাকে লিখতে পারেন।
বাট এটা খুবই ইটস ইন এ ভেরি অ্যাম্বিগুয়াস স্টেট। আমি আবারও বলছি, আনক্লিয়ার, এভরিথিং ইজ আনক্লিয়ার, পার্টলি ক্লিয়ার্ড, এবং যেটুকু ক্লিয়ার করা হচ্ছে সেটুকু ভীষণ গ্রুসাম। আমি এপস্টিনের ছবিগুলো দেখছিলাম, আইল্যান্ডের ছবিগুলো, আমার দেখতে দেখতে হরর মুভি দেখলে যেরকম স্পাইন চিলিং ফিল হয় সেরকম একটা ফিলিং আসছিল। আমি যে ভাবিনি যে এরকম একটা নরপিশাচ এক্সিস্ট করতে পারে। তো এটাই ছিল আমার ভিউ অন দ্য এপস্টিন ফাইল। আমি জানি না এখানে আরও কে বা কারা এখানে ইনভলভড, বা আরও কে বা কারা, সব থেকে বড় প্রশ্ন, এটাকে ফাংশন করছে। আশাই করতে পারি, এর বেশি কিছু করতে পারি না যে সত্যিটা সামনে আসবে একটা না একটা দিন। কিন্তু রাইট নাও যেটুকু আমাদের সামনে এসেছে সেটুকু ভীষণ ভীষণ গা ঘিনঘিনে, ভীষণ দুঃখজনক। এবং তার থেকেও বেশি দুঃখজনক হচ্ছে আমি যে বললাম উই আর নট অ্যাংরি এনাফ, এবং এই সব লোকেরাই পাওয়ারে, এরা কিন্তু এখনও পাওয়ার থেকে সরে যাননি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও প্রেসিডেন্ট। প্রিন্স অ্যান্ড্রুর নাম থেকে প্রিন্সটা মুছে গেলেও সে কিন্তু রাজপরিবারের সদস্য, এবং রাজপরিবারে কিন্তু এখনও কিং চার্লস নিজের সিংহাসনে এখনও কর্মরত। কাজেই তাদের হাত থেকে পাওয়ারটা কিন্তু এখনও যায়নি, এবং সে পাওয়ারটা কমন পিপল না চাইলে কোনো দিন যাবেও না। সেটা কবে হবে আমি জানি না, বাট যেটুকু সামনে এসেছে সেটুকু ভীষণ গ্রুসাম, দ্যাট আই ক্যান সে। বাকিটা তর্ক সাপেক্ষ, আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন কমেন্টে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যে বইটা নিয়ে কথা বললাম সে বইটা হচ্ছে খুব রিনাউন্ড বইটা আমি কিনেছিলাম হচ্ছে ডিসেম্বর মাসে, 2024 ডিসেম্বর মাসে। সেটা পড়তে রিভিউ দেওয়ার হয়নি, আজকে দিচ্ছি। দ্য প্যালেস অফ ইলিউশন, চিত্রা ব্যানার্জি দীপকণ্ডা। আপনারা সবাই জানেন ওনার এই বইটার কথা অন্তত। এটার বেঙ্গলি ভার্সন আমি পেয়ে গেছিলাম, তো ওটাই কিনেছি আমি। ইংলিশ ভার্সনও ছিল, বাট বেঙ্গলি ভার্সন পেলে কে না কিনবে, সিন্স আমার মাদার টাং বেঙ্গলি। তো এই বইটা মায়াপ্রাসাদ, বইটার বাংলা নাম হচ্ছে মায়াপ্রাসাদ। এই বইটা ইটস ফ্রম দ্রৌপদীস পার্সপেক্টিভ, ওনার পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত কাহিনী লেখা। ওরকম একটা পুরুষতান্ত্রিক সমাজে একজন মেয়ে, এবং নর্মালি জন্মানো মেয়ে না, অগ্নিকন্যা, যাজ্ঞসেনী বলে তাকে, কারণ যজ্ঞের আগুন থেকে তার উৎপত্তি। তাই একজন মহিলা যার পিতা তাকে জন্মের আগেই তার প্রতি ভীষণ রাগান্বিত ছিলেন। আপনারা জানবেন এটা যে রাজা ধ্রুপদ ভীষণ কিন্তু দ্রৌপদীর প্রতি উনি একটু বলতে গেলে কি বলবো, ওনার একটা মনোমালিন্য ছিল দ্রৌপদীর সাথে শুরু থেকে, এবং সেটা দ্রৌপদীর আগমনের আগে থেকেই ছিল। তো যাই হোক, যজ্ঞের আগুন থেকে ওনার উৎপত্তি, তাই জন্য ওনার জন্মটাও যে শৈশব থেকে নিয়ে বিভিন্ন স্টেজেস পার করে 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 যে উনি আসবেন এমনটা না। তো ওই রকম একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে সেই সময় একজন মহিলার নিজস্ব যে কাহিনী, নিজস্ব যে আত্মকথা, সেটারই কাহিনী এই প্যালেস অফ ইলিউশন বলে। এবং এখানে একজন রহস্যময় পুরুষের কথা বলা হয়েছে। রহস্যময় পুরুষ বলতে সেটা আপনারা পড়লে বুঝবেন কাকে বলা হয়েছে, হয়তো আপনারা আন্দাজও করতে পারছেন। তার প্রতি ওনার যে একটা প্রচ্ছন্ন ভালো লাগা বা মুগ্ধতা, সেটা নিয়েও বলা হয়েছে, ফ্যাসিনেশন যেটাকে আমরা বলি ইংরেজিতে, সেটা নিয়ে বলা হয়েছে। এবং আপনারা সবাই জানবেন যে দ্রৌপদী ওয়াজ ভেরি অ্যাহেড অফ টাইম, বিকজ ওই সময় দাঁড়িয়ে উনি কিন্তু পলিগ্যামি জিনিসটার প্রচলন ঠিক না, মানে পলিগ্যামি হয়েছিল। ওনার পঞ্চ পাণ্ডবের সাথে ওনার বিয়ে হয়েছিল। প্রথমে বিয়ে হয় অর্জুনের সাথে, পরে গিয়ে বাকিদের সাথেও ওনাকে বিবাহ করতে হয়, বাকি পাণ্ডবদের বাকি 4 জনকে। তো সেটা পলিগ্যামি যে হয়, মানে বহুগামিতা, সেটারও একটা সুন্দর উল্লেখ আছে বইতে। এছাড়াও কৃষ্ণের সাথে তার কম্বিনেশনটা কেমন, মানে রিলেশনশিপটা কেমন এবং তাদের বন্ডিংটা কেমন, তা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে, এবং একটা মানুষের মনের কমপ্লেক্স থটস। আমার দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস বুক ইজ দিবাকারুনিজ লাইক পিকচারাইজেশন, মানে উনি এমন করে লিখেছেন যে ইউ ক্যান ভিজুয়ালাইজ এভরিথিং। বিশেষ করে হার ইনার থটস, ওনার মনের যে চাওয়া পাওয়া। আমি আবারও বললাম, ওই সময় এমনি একটা ডমিনেটিং সোসাইটি, মেল ডমিনেটেড সোসাইটিতে সে সময় দাঁড়িয়ে নিজের আধিপত্য বিস্তার করা, এবং উনি পরে যে সাম্রাজ্ঞী হন, উনি হস্তিনাপুরে আসেন, ওনার সাথে যে বস্ত্রহরণ আপনারা সবাই জানেন, আমার আর বলতে হবে না আলাদা করে। সেসবের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, কি করে মানে মানিয়ে নেওয়া বলতে পসিবলি দ্রৌপদী নিজে যখন ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন তার কী মনে হচ্ছে যে আমার ভরা একটা রাজসভাতে
বস্ত্রহরণ হচ্ছে এবং আমার নিজের স্বামী আমাকে মানে একটা লেভেলের পরে নিজের বলে না যে নিজের কথার জালে বা নিজের নৈতিক যে কোড অফ কন্ডাক্ট, সোশ্যাল কোড অফ কন্ডাক্ট, সেটা মানতে গিয়ে যে উনি কখন নিজে আমাকেই স্ত্রী হিসেবে বাজি রেখেছেন সেটা উনি নিজেও বুঝতে পারেননি। মানে যুধিষ্ঠিরের কথা বলা হয়েছে যে যুধিষ্ঠির তো ভীষণ ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, উনি কখনো মিথ্যে কথা বলেন না এবং উনি ভীষণ সত্যের পথে চলতে ভালোবাসেন। তো পাশা খেলার সময় শকুনির কথার জালে উনি ফেঁসে গিয়ে বা উনি ট্র্যাপড হয়ে গিয়ে নিজের বিয়ে করা স্ত্রীকেই কখন বাজিতে মানে নিজের স্ত্রীকেই কখন বাজি হিসাবে ধরেন এবং তারপর যখন তার সেই স্ত্রীরই বস্ত্রহরণ হয় তাদের সামনে, তখন হাউ উড ইউ ফিল, বা ওনার কেমন লেগেছিল তখন যে আমার একজন না পাঁচজন স্বামী, কিন্তু তবুও আমাকে কেউ বাঁচাতে আসলো না এবং কেউ প্রতিবাদটুকুও করলো না। দু একজন ছাড়া বিদুর করেছিলেন প্রতিবাদ এবং কৌরবদের মধ্যে বিকর্ণ বলে একজন আছে, তিনি প্রতিবাদ করেছিলেন। কৌরবদের মধ্যে একমাত্র যে প্রতিবাদ অন্তত রুখে দাঁড়িয়েছিল এই অনাচারের বিরুদ্ধে। তো যাই, এবং কর্ণের অপমান, আপনারা জানেন অঙ্গরাজ কর্ণ, উনিও সে সভায় উপস্থিত ছিলেন সে সময়। ওনার অপমান সমস্ত কিছু কিভাবে ওনাকে এফেক্ট করে এবং উনি কিভাবে সেটার সাথে কোপ আপ করেন, পরে কৃষ্ণের সান্ত্বনা, কৃষ্ণের যে সুন্দর একটা বিশ্বস্ততা সেটা ফুটে ওঠে। আপনারা সবাই মহাভারতের গল্প জানেন, কিন্তু মহাভারতের কিছুটা কাহিনী মহাভারতেরই মেন ক্যারেক্টার ফিমেল প্রোটাগনিস্টের পার্সপেক্টিভ থেকে এই বইটা লেখা। আমি অনেক কথা বলে ফেললাম, কিন্তু এই বইটা নিয়ে মানে আমার মনে হয় কথা বলা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি বারবার বলি যে শুধুমাত্র সব লেখা যে পৌরাণিকভাবে বা মিথোলজিক্যালি ঠিক হবে এমনটা না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমারও মনে হয়েছে যে একটু অতিরিক্ত এক্স্যাজারেশন বা অতিরঞ্জিতভাবে লেখা হয়েছে জায়গাগুলোতে। এটা আমার পার্সোনালি মনে হয়েছে, বিশেষ করে যখন ওই রহস্যময় পুরুষ, যার কথা আমি বললাম, তার কথা যখন বারবার লেখা হয়েছে, সেখানে কিছু কিছু জায়গা আমার একটু এক্স্যাজারেটেড তো লেগেছে। আমার মনে হচ্ছে যে এতটা আমার মনে হয় না এতটা হওয়ার কোনো অবকাশ ছিল। কিংবা এসব কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কীভাবে যুদ্ধক্ষেত্রে মেয়েরা যেতে পারে না, নারীদের গমন নিষিদ্ধ, বাট উনি যুদ্ধক্ষেত্রের পেছনে বলতে গেলে পাণ্ডবদেরকে কীভাবে সর্বদা উনি বলে না যে ব্যাকবোন হয়ে দাঁড়ানো, সেটা কীভাবে করলেন সেটার কাহিনী। তার যে ছেলেদের মৃত্যু হয়, অশ্বত্থামা মেরে দেন, পাণ্ডব ভেবে তাদের ছেলেদেরকে মেরে দেন, এটা আপনারা জানেন, না জানলে এখন জেনে নিন। তো সেটার সমস্ত যে ওনার জীবনে ঝড়ঝাপটা কোপ আপ করার কাহিনী, তারপরে মহাপ্রস্থানের কাহিনী, সবই আছে, বাট কিছু কিছু জায়গায় আমার এক্স্যাজারেটেড লেগেছে। আর এটাই আমার রিভিউ, ভালো মন্দ মিলিয়ে ভালোই লেগেছে আমার। তো দ্যাটস ইট ফর টুডে। আর আপনারা আপনাদের ওপিনিয়ন্স বা আপনাদের সমস্ত ধরনের পার্সপেক্টিভ আমাকে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন, ইটস অলওয়েজ ওপেন। সো ইয়া।